অনেক সময় ক্লাসরুমের সাউন্ডটা ঠিক আছে না স্যার, ওটা একটু নিয়ে নিলাম। হ্যাঁ, ওই যে এই জন্য খুলে বলছি মাইকটা আমি দেখছি, মাইকের জন্য সমস্যা করে। আচ্ছা, ওকে, এমনি সাস্টেনেবল টেকসই উন্নয়ন জিনিসটা কি মোটামুটি জানেন? অনুমান করতে পারি। আচ্ছা, তো ধারণা মধ্যে টেকসই উন্নয়ন কি ধারণা স্যার এই যে উন্নত এরকম যেটা মানে মানে স্থায়ী দীর্ঘস্থায়ী উন্নয়ন আর কি, রাইট, ডেভেলপমেন্ট। এখনকার বিশ্বে এখন এই কয়েকটা টার্ম খুব বেশি শুনি। নতুন ধরেন হচ্ছে কি আমরা একটা নতুন বাংলাদেশে আছি, তাই না? একটা বড় টার্মের ভেতর দিয়ে বাংলাদেশ গেল, এখন হচ্ছে কি আমরা একটা নতুন দেশের দিকে, নতুন রাষ্ট্রের ব্যবস্থা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো ডেভেলপমেন্ট দুই জায়গায়, একটা হচ্ছে কি জাস্ট ডেভেলপমেন্ট, হ্যাঁ, আরেকটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ছোটখাটো ডেভেলপমেন্ট কি, বিভিন্ন বিল্ডিং করা, ইনফ্রাস্ট্রাকচার করা, হ্যাঁ, কর্মসংস্থান তৈরি করা, তারপরে হচ্ছে কি ধরেন কাউকে গরিবদের জন্য বিভিন্ন জায়গায় অর্থায়ন করা, হ্যাঁ, তাদের জন্য বিভিন্ন ধরনের পলিসিস নিয়ে আসা, যেটা দিয়ে তারা হচ্ছে খেয়ে পরে বাঁচতে পারে। কিন্তু সাস্টেনেবিলিটির ব্যাপারটা হচ্ছে এটাই, যেখানে হচ্ছে কি আপনাকে লং টার্ম প্রচেষ্টা, ঠিক আছে, আমি গরিব কাছে টাকা পয়সা দিয়ে সাহায্য করতেছি বা বাসা বাড়ি করে দিচ্ছি, কিংবা চরাঞ্চলে আমি হচ্ছে গিয়ে তাদেরকে একটা থাকার ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু আমি যদি তাদেরকে লং টার্মে তাদের দারিদ্রতা থেকে মধ্যবিত্তে নিয়ে আসতে চাই, তাহলে তাদের অর্থনীতি নিয়ে চিন্তা করতে হবে, ঠিক আছে? সো অর্থনীতি যদি আমরা চিন্তা করতে হয়, সেক্ষেত্রে তাদেরকে ইকোসিস্টেম দিতে হবে। ইকোসিস্টেমের মাধ্যমে তারা হচ্ছে বেঁচে থাকতে পারবে। যেমন হচ্ছে কি ফর এক্সাম্পল চরাঞ্চলে যেসব মানুষগুলো তাদের দোকানে হচ্ছে ব্যবসা বাণিজ্য সুযোগ অনেক কম, সেখানে যদি আমরা মার্কেট প্লেস তৈরি করি, ঠিক আছে, মানে কৃষিকাজ করো, কৃষিকাজ করে যেখানে ওখান থেকে যে পণ্যগুলো তৈরি হবে, পেরিশেবল আইটেম, সেইগুলো একটা মার্কেটে আমরা হচ্ছে বিক্রি করে দেবো। তাহলে যে একটা ব্যবসার সাইকেল তৈরি হলো, এই ব্যবসার সাইকেলের ব্যবসা আর্ন করতে করতে, ব্যবসা থেকে আয় করতে করতে ওরা হয়তো বা একদম দরিদ্র থেকে মধ্যবিত্ত বা মধ্যম আয়ের ভেতরে চলে আসতে পারে, কিন্তু লং টার্ম, হ্যাঁ, এই যে দীর্ঘকালীন পরিকল্পনা, এটাই হচ্ছে সাস্টেনেবল বিজনেস অথবা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আচ্ছা, আমরা এখন ওটার এথিক্যাল অ্যাসপেক্টস দেখতে পাবো। আপনাদের একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিলাম সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি, ঠিক আছে? আচ্ছা, সাস্টেনেবিলিটির আরেকটা মোড়ক সেটাকে আপনি বলে দিই, সেটা হচ্ছে যে কোনো প্রসেস বা যে কোনো বিজনেস যেটা আপনি এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি করার চেষ্টা করতেছেন, সেটা হচ্ছে সাস্টেনেবল। ফর এক্সাম্পল আপনি দেখছেন যে আমাদের একসময় হচ্ছে কি প্লাস্টিকের ব্যাগ আমরা ব্যবহার করতাম, পলিথিন ব্যবহার করতাম না, পলিথিন থেকে আমরা কাগজের ব্যাগ, নেট ব্যাগে কেন আসলাম, কাগজের নেটের, তারপর হচ্ছে চটের ব্যাগ কেন আসলাম? কারণ হচ্ছে পলিথিন একের পরিবেশ দূষণ করে, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে পলিথিন কোনো পচে না, তাই না? তো না পচলে সমস্যা নেই, আমাদের প্রশ্ন করে না পচলে এটা তো ইটস নট আ প্রবলেম, ভালো তো দায়িত্ব বেশি, কিন্তু ওই বর্জ্যটা যেটা যুগের পর যুগ রয়ে যাচ্ছে, ওইটা তো পাইলা করতেছে এবং পরিবেশের প্রচন্ড ক্ষতিকারক। অন দি আদার সাইড, আমি আমাদের যে নেটের ব্যাগগুলো ইউজ করতেছি, কাগজের ব্যাগগুলো যেগুলো ইউজ করতেছি, সেগুলো হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে এগুলো আপনি ইউজেবল, নষ্ট হচ্ছে বা মাটিতে মিশে যাচ্ছে, হ্যাঁ, ওটা লং টার্ম কোনো ওয়েস্ট ক্রিয়েট করতেছে না। ইভেন পলিথিনের যে প্রোডাকশন মেথড, এটাও কিন্তু বেশ মানে হচ্ছে গিয়ে মানে পরিবেশের জন্য ক্ষতিকারক। পলিথিন কিসের থেকে আসে জানেন? কিসের থেকে তৈরি হয় পলিথিন? যে পলিথিন যেটা আর কি কেমিক্যাল প্লাস্টিকের। আপনার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড তো আছে? আমার মনে নেই, আমি যদি সায়েন্সে পড়ছি, পলিথিনের যে পলিথিন বলে না, ওটা ইয়ে হয় যে ঠিক এগুলি উপাদানগুলি। আচ্ছা, বলেন বলেন কি বলতেছেন? আমার মানে পলিথিন কিসের কিসের মিশ্রণে তৈরি হয় সেটা মনে হয়ে গেছে। আচ্ছা, লাস্ট ওয়ার্ডটা চিন্তা করেন, ইথেন। ইথেন কি জিনিস? হ্যাঁ, ইথেন গ্যাস। হ্যাঁ, ইথেন গ্যাস গ্যাস হ্যাঁ, ইথেন গ্যাস। এক্স্যাক্টলি, এটা হচ্ছে কি পেট্রোলিয়ামের বাই প্রোডাক্ট, বুঝছেন? তো এটা প্রডিউস করতে পরিবেশের ক্ষতি হয়, এটা আবার হচ্ছে যে আপনি যে ওয়েস্ট তৈরি করেন, পলিথিনের যে পেলেট তৈরি হয়, ওটা কিন্তু বার্ন করে তৈরি করা হয় বা মেল্ট করে তৈরি করা হয়, ওখান থেকে যে বাষ্প তৈরি হচ্ছে ওটাও হচ্ছে কি পরিবেশের জন্য অনেক ক্ষতি করে, হ্যাঁ। সো আমরা দেখি যে মানে এটার পরিবর্তনে যে এটা মানে এই পলিথিনটা প্রডিউস না করে আমরা যদি চটের বা কাপড়ের বা হচ্ছে যে কাগজের ব্যাগের রিপ্লেসমেন্ট করি, সবার আগে যেটা ইম্প্যাক্ট হবে সেটা হচ্ছে পরিবেশ। হয়তোবা ইনিশিয়ালি প্রোডাকশন কস্ট হাই ছিল, নেটের ব্যাগের প্রোডাকশন কিন্তু ইয়ার থেকে হাই, আমরা জানি, হ্যাঁ, কিন্তু
মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং আপনি কিনে দিচ্ছেন। বুঝতে পারছেন বিষয়টা, যে আপনি যে খরচাটা করতেছেন সেটার মাধ্যমে হচ্ছে কি আপনি মেকশিওর করতেছেন যে ভবিষ্যতে যাতে এই ধরনের ওয়েস্ট তৈরি না হয়, এবং সেটা হচ্ছে কি আমাদের মতো বয়স থেকে শুরু করে আমাদের সন্তানাদি নাতি নাতি সবাই হচ্ছে এফেক্টেড হবে লং টার্ম। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখি যে এটা হলো বিজনেস ইম্প্যাক্ট করে। ফার্স্ট অফ অল যে কোনো ধরনের ইনোভেশন একটা ব্যবসায় নতুনত্ব করে কিছু নিয়ে আসতে গেলে সেটা কোনো ওটা প্রফিটে হিট করে। হ্যাঁ, সো নর্মালি দেখা যায় কি যে নতুন কোনো আইডিয়া ইমপ্লিমেন্ট করতে গেলে ব্যবসায়ীরা যে চিন্তাটা করে যে এই জিনিসটা তো আসলে আমার জন্য ব্যয় করবে, আমি আর্ন করি 2 টাকা, আমার যদি 50 পয়সা হচ্ছে ইনোভেশনে স্পেন্ড করতে হবে তাহলে আমি কেন করতে? হ্যাঁ, এটা হচ্ছে অনেকে থ্রেড হিসাবে চিন্তা করে যে আমি এই জিনিসটা করে আমার লাভ নেই। এইটা যদি একটা ডিফারেন্ট মাইন্ডসেট আমরা চিন্তা করি, অপরচুনিটি ভার্সাস থ্রেট, আপনাকে থ্রেড হিসাবে না চিন্তা করে আপনি যদি চিন্তা করেন যে এটা আমার জন্য একটা অপরচুনিটি। কিভাবে অপরচুনিটি? ঠিক আছে, সবাই হচ্ছে কি পলিথিন দিয়ে ব্যবসা করতেছে, আই অ্যাম দ্য ফার্স্ট পার্সন যে হচ্ছে কি রিনিউয়েবল কাগজ নিয়ে আসলাম, মানে রিনিউয়েবল প্যাকেজিং নিয়ে আসলাম। রিনিউয়েবল প্যাকেজিং যে কোনো জিনিস যেটা হচ্ছে গিয়ে হলো মানে ইয়ার সাথে বর্জ্যের সাথে মিশে যায়, পচনশীল, হ্যাঁ, সেটা হচ্ছে রিনিউয়েবল। সো ওই যে নতুন একটা ইনোভেটিভ আইডিয়াটা নিয়ে আসলে, হ্যাঁ, এইটা লং টার্ম আপনাকে বিজনেস লিডারশিপ দেবে। ফর এক্সাম্পল, বাংলাদেশের এই এক্সাম্পল দেওয়া খুব কঠিন, বাইরের দেশে হচ্ছে গিয়ে এটা খুবই সহজ। ইউরোপিয়ান দেশে আপনারা কি ইউরোপে গেছেন বা আত্মীয়-স্বজন আছে ইউরোপে বা আমেরিকাতে বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কোনো কারো আত্মীয়-স্বজন আছে আপনাদের? আচ্ছা, তাদেরকে জিজ্ঞেস করেন যে এখন একটা খুব বড় ট্রেন্ড চলতেছে, তারা তো পলিথিন তো অনেকে ইয়ে করে দিচ্ছে, যেই কোম্পানি যত এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্যাকেজিং করে, সাবান সোপ থেকে শুরু করে সব কিছু, ইমাজিন সাবান কিন্তু আমরা বাইসাইকেল প্লাস্টিক টাইপের প্যাকেজিং, ওরা হচ্ছে সাবানটা প্যাকেট করে হচ্ছে আমাদের যে বাজার থেকে যে খয়রি কাগজের যে কাগজটা আছে না, খামের যে কাগজ, হ্যাঁ, ওটা খয়রি কালার হয় কেন জানেন? ওটা হচ্ছে কি হলো রিউজ করা পেপার, রিসাইকেল পেপার, হ্যাঁ, পুরোনো পেপারকে ইউজ করে আবার রিমোল্ডিং করা হয়। হ্যাঁ, সো ওই পেপার ইউজ করে প্যাকেজিং যারা করতেছে তাদের হচ্ছে কি বিজনেস ইমপ্রুভ করছে সিগনিফিকেন্টলি, কারণ ওইসব রাষ্ট্রের মানুষরা চায় যে লং টার্মে তাদের বিজনেস প্রসেসগুলো সবাই সাস্টেইন করবে। হ্যাঁ, সো এটার একটা বিশাল বড় অপরচুনিটি আছে, এবং বাংলাদেশ থেকে এই প্যাকেজিং যায়, প্যাকেজিং এবং ম্যাটেরিয়াল দুটো যায়। কি যাচ্ছে? বাংলাদেশ থেকে কাগজ যায়, কার্টনস যায়, র্যাপিং পেপারগুলো যায়, আর হচ্ছে কি জুটের ব্যাগ যায়। হ্যাঁ, এই যে জিনিসটা নিয়ে বাইরের দেশের বিজনেসগুলো তাদের বিজনেস সম্প্রসারণ করতেছে, এটার ম্যাক্সিমাম প্রোডাক্টস বাংলাদেশ থেকে হচ্ছে। ঠিক আছে, বাংলাদেশ ওয়ান অফ দ্য মেজর প্লেয়ার্স বা ওয়ান অফ দ্য বিগেস্ট, এর থেকে বড় প্লেয়ার আছে, চায়না আছে, আর হচ্ছে ভিয়েতনাম। কমিউনিটি এনগেজমেন্ট আরেকভাবে হচ্ছে কি আপনি সাস্টেইনেবল করতে হবে। সাস্টেইনেবিলিটি বিষয়ে যে মেইন যে উপাদান সেটা হচ্ছে যে এমন জিনিস করা যেটা মানুষের দীর্ঘকালীন কাজে লাগে। ঠিক আছে, এনভায়রনমেন্ট ইজ ওয়ান ফ্যাক্টর, দেয়ার আর মাল্টিপল ফ্যাক্টরস টু সাস্টেইনেবিলিটি। একটা হচ্ছে কমিউনিটি এনগেজমেন্ট, আপনি যে হচ্ছে যেখানে আপনার ফ্যাক্টরি চালাচ্ছেন, যেখানে আপনার ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন, সেখানকার নাগরিক যেমন এলাকাবাসী মহল্লায় যারা বসবাস করে তাদের দেখভাল যদি করতে পারেন তাহলে আপনার কিন্তু আপনার ব্যবসার সম্প্রসারণে আপনার হচ্ছে অনেক বেশি হেল্প করবে। কীভাবে? ধরেন আপনার প্রোডাকশন প্রসেসে অনেক বর্জ্য তৈরি হয়, কিংবা এমন ধরনের একটা গন্ধ আসতেছে যেটা হচ্ছে আশপাশের মানুষকে ইম্প্যাক্ট করতেছে। ঠিক আছে, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, হ্যাঁ, এরপরে যখন প্রকোপ আকার ধারণ করবে, ওরা কমপ্লেন করলে যদি ওইখানকার মানে হচ্ছে গিয়ে রাজনৈতিক অবস্থা যদি স্থিতিশীল হয়, ওখানকার সরকার যদি হচ্ছে গিয়ে কোনো জনমুখী হয়, আপনার কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে, ব্যবসায় করতে হবে। আবার আরেকটা ফ্যাক্টর আছে, আপনি যে ফ্যাক্টরিটা চালাচ্ছেন ওই ফ্যাক্টরির মানে আপনার যে কর্মীরা তারা কিন্তু আশপাশ থেকে আসতেছে, সো একই সাথে আপনি হচ্ছে নেইবার্স এবং আপনার এমপ্লয়িজ দুজনেরই ক্ষতি করতেছে। সেই জায়গায় যদি আপনি হলো এরকম ইনিশিয়েটিভ নেন যে ঠিক আছে আমি তাদের কাছ থেকে শুনলাম কীভাবে ওই ফ্যাক্টরিটা আমার ব্যবসা পরিচালনা করলে তাদের ভালো হবে, যদি এই কমিউনিকেশনটা সবসময় থাকে তখন দেখা যাবে যে আপনার প্রসেস ইমপ্রুভমেন্ট আসতেছে, প্লাস আপনার আশপাশের মানুষের জিনিসটা পজিটিভলি নিচ্ছে। দেখেন, মানে কমন এক্সাম্পল দিই, যে কস্কো সাবানের এক্সাম্পল খুব বেশি করে দিই। কস্কো একসময় মানুষজন এত বেশি কিনতো কেন? ফার্স্ট অফ অল ইট ওয়াজ আ ভেরি গুড সোপ, স্টিল ইজ বাংলাদেশের প্রডিউসড ওয়ান অফ দ্য বেস্ট সোপ কোম্পানি ইজ কস্কো। আমার ন্যাচারাল এলিমেন্টস এবং হচ্ছে বহুদিন টিকে
তারপরে গন্ধ ভালো কার্যকরী করতে হয়। হোটেলে কিন্তু সব জায়গায় কস্কো ইউজ করে। হ্যাঁ, এবং একটা সময় ছিল আপনারা যাদের বয়স 40-70 বা 40-এর কাছাকাছি তারা বলতে পারবেন যে একটা সময় ছিল যে কস্কো সাবান ছাড়া বিয়ে হতো। বিয়ের ওই যে জামাইকে যে গিফটটা হতো, ওকে গিফট হতো, প্রথমেই একটা গিফট আইটেম ছিল যে কস্কো সাবান। সো ইট ওয়াজ কনসিডার্ড আ লাক্সারি আইটেম। কস্কো সাবানের একটা সাস্টেনেবল প্র্যাকটিস আপনাদেরকে বলি, ওরা যে প্যাকেজিং করতো, ওরা কিন্তু মাইন্ড ওরা হচ্ছে গিয়ে প্রায় অলমোস্ট মানে 60 বা 70 বছর, ইফ নট রং 70 বছর ধরে কোম্পানিটা এক্সিস্ট করে। ওরা শুরু থেকে ওরা সাস্টেনেবল প্যাকেজিং ইউজ করছে, হ্যাঁ, এবং ওরা ওই সময় চিন্তা করছে যে আমাদের প্যাকেজিংটা এমন হওয়া উচিত যেটা হচ্ছে কোনো বর্জ্য ক্রিয়েট করবে। আমার এখনও কিনতে হয়েছে তাই আচ্ছা, আপনার কি প্রয়োজন করে? আমার হচ্ছে ওই আমার মানে একটা জেনেটিক প্রবলেম আছে, আমার কোম্পানি আমার মেল হয়েছে ওই সোরিয়াসিস। ও তো ডক্টর ওই গ্লিসারিন সোপ বা গ্লিসারিন ইউজ করতে বলে। তো একটা ডাক্তার দেখাইছিলাম, উনি কিছু সাবান টাবান দিয়েছিল, এগুলো অনেক এক্সপেন্সিভ। রাইট, এই যে আমি বলতেছিলাম ফ্রান্সের একটা সাবান, ওই সাবানটার বারটার দাম 1200 টাকা। পরে পরে আমি এই ডাক্তারটা চেঞ্জ করে যে কোনো কারণে আর একটা পরিচিত ডাক্তার কাছে গেলাম, উনি আমাকে বললো তুমি এক কাজ করো, কস্কো সাবান ইউজ করতে রেগুলার। মোটামুটি 2 সপ্তাহ ইউজের ভিতরে সব ক্লিয়ার হয়ে গেছে। আমরা দেশের পণ্য চিনি না, আমাদের সমস্যা হচ্ছে হ্যাঁ, আমরা হচ্ছে কি ইউনিলিভারের প্রোডাক্ট কিনবো বিভিন্ন এবং আপনারা হয়তো অনেকেই জানেন না, হ্যাঁ, যেহেতু আমার বন্ধুবান্ধব অনেক আছে ওয়েবসাইটে, হ্যাঁ, নেসলে আছে, ইউনিলিভার আছে, বিদেশি সাবানগুলোর ভেতরে যেসব কেমিক্যালস হচ্ছে গিয়ে এলিমেন্টস ইউজ করা হয়, অনেক ক্ষেত্রে এটা মানুষের শরীরের জন্য ক্ষতিকারক, হ্যাঁ, এবং 100% কেমিক্যাল, হ্যাঁ। সেই তুলনায় গ্লিসারিন সোপ, গ্লিসারিন থেকে তৈরি হচ্ছে, ওইটা ওটা পেট্রোলের বাই প্রোডাক্ট, হ্যাঁ, বা ন্যাচারাল প্রোডাক্ট, ওইটা অনেক বেটার। আমি মনে করি বাংলাদেশে দেশের প্রোডাক্ট ইউজ করা শুরু করে, বাংলাদেশ ইকোনমি দরকার, প্রয়োজন, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এখানে আমরা দেখলাম কমিউনিটি এনগেজমেন্ট আর হচ্ছে কি রেগুলেশন পারফরমেন্স। দেখবেন যে বিভিন্ন দেশে অনেক বড় বড় মানে এনভায়রনমেন্ট এর উপর নীতিমালা আছে, যে হচ্ছে কি কোনো যেমন নরওয়েতে ওদের আইন হচ্ছে কি কোনো চলতে পারবে না, পেট্রোল ডিজেল গাড়ি চলতে পারবে, সব ইলেকট্রিক গাড়ি চলতে পারবে। তারপর হচ্ছে যে উইন্ডমিল দিয়ে হচ্ছে ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবে, সব ন্যাচারাল মেথড, সব কোনো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করতে পারবে না। এবং এরকম অনেক দেশে এখন ইন্ডিয়ার মতো হচ্ছে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট পাবেই না, ইউরোপের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সব বন্ধ হয়ে যাচ্ছে আর আমরা শুরু এটার কারণটা কি? কারণ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এই টেকনোলজিটা এটা হচ্ছে হাইলি আনস্টেবল। এইটা যারা মানে উদ্ভাবক এবং যারা এই টেকনোলজিতে পারদর্শী তারাই করতেছে না। যেমন জাপান এবং রাশিয়া ওয়ার্ল্ডের বেস্ট, আমেরিকার থেকেও বেটার নিউক্লিয়ার টেকনোলজি হচ্ছে ওদের। জাপান বলে দিচ্ছে ওরা কোনোদিন আর নিউক্লিয়ারে যাবে, বিকজ ওদের দেশে বেশ বড় বড় কিছু অ্যাক্সিডেন্ট হচ্ছে। রাশিয়া করছে। এখন মানে এই যে নীতিমালা দেশ, একটা দেশের মধ্যে নীতিমালা থাকাটাই ডাজন্ট মিন যে ওই দেশের হচ্ছে গিয়ে সবাই হলো ওই সেম পারফরমেন্স করতে। যেমন নরওয়ের দিকে যদি তাকাই, নরওয়ের নীতিমালা আছে যে হচ্ছে কি আপনারা পেট্রোল ডিজেল গাড়ি চালাতে পারবেন, এবং পেট্রোল ডিজেল গাড়ি যদি কেউ কেনে তাহলে খুব হাই ট্যাক্সে চলে। তারপরও দেখা যায় যে পেট্রোল ডিজেল গাড়ি বেশি। ইন্টারেস্টিং জিনিসটা কেন বেশি? এটা হচ্ছে অনেকগুলো কারণ আছে, বাট আমার যেটা ধারণা সেটা হচ্ছে কি এখনো ইলেকট্রিক ভেহিকল যেগুলো সেগুলো হচ্ছে গিয়ে এখনো এত বেশি এফিসিয়েন্ট হয় না। চার্জ করতে হয় স্কুল পর, হ্যাঁ, মানে একটা মাইলেজের লিমিটেশন আছে। তারপর সব জায়গায় হচ্ছে গিয়ে ওই পাওয়ার সাপ্লাইটা এভেলেবল না, বা স্পেশাল পাওয়ার সাপ্লাইতে চার্জ করতে হয়। এটা একটা যেমন বিষয়। এবং আরেকটা ইন্টারেস্টিং স্পিন অফ আছে, সেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকল কেন? ইলেকট্রিক ভেহিকল এই কারণে তৈরি করা হয়েছে যাতে হচ্ছে কোনো মানে CO2 এমিশন না, পরিবেশের যাতে ক্ষতি না হয়, তাই না? ওটা মনে হচ্ছে ভালো জিনিস। কিন্তু এই যে ইলেকট্রিক গাড়িগুলো আছে, ইলেকট্রিক গাড়ি আমাদের দেশের এক্সাম্পল নেই, দেশের এক্সাম্পল বা আমাদের যে সাইকেল ভ্যানটা যেগুলো আছে, হ্যাঁ, তারপর রিক্সা আছে, ওইটার যে ব্যাটারিটা ইউজ করে, ওই ব্যাটারির যে প্রোডাকশন প্রসেস, এইটা একটা গাড়ির থেকে 100 গুণ বেশি পরিবেশের ক্ষতি করে। এবং ওইগুলা ডিসপোজ করে যখন ফেলা হয়, ওইটা হচ্ছে গিয়ে ওই মানে পচে না, হ্যাঁ, পরিবেশে রয়ে যায় এবং হচ্ছে লং টার্ম ইফেক্ট করে। সো এটা আসলে দেখার বিষয় যে মানে কোন দেশে বেশি ক্ষতি করে, কোনো ক্ষতি করে। এবং একটা অ্যানালিসিস হয়েছিল হার্ভার্ডের, ওরা দেখেছে যে প্রবাবলি ইলেকট্রিক কার বেশি ক্ষতি করে ইন দ্য লং রান। হ্যাঁ, লং রান কেন বলছিলাম? সাস্টেনেবিলিটি নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, আমরা ব্যবসার ভিতরে দেখব যে কীভাবে
প্রোডাক্টের স্ট্র্যাটেজি দেওয়া হবে। এরপর হচ্ছে ফ্যাক্টরি, ঠিক আছে, এরপর আসলো ডিস্ট্রিবিউশন কস্ট, এরপর হচ্ছে রিটেল, ঠিক আছে। এখানে 4টা এন্টিটি আছে টোটাল, হ্যাঁ, ইয়া পর্যন্ত মানে কাস্টমার যা আগে জানা হতো, হ্যাঁ। সো এখানে সাস্টেনেবল প্র্যাকটিসেস বলে যে এই প্রত্যেকটা স্টেজে আপনার যদি আচ্ছা এই জিনিসটাকে বলা হচ্ছে প্রোডাক্ট লাইফ সাইকেলের একটা অংশ, ঠিক আছে, লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট। প্রথম হচ্ছে যে স্ট্র্যাটেজি তৈরি হলো, তারপর স্ট্র্যাটেজি অনুযায়ী হচ্ছে কি ফ্যাক্টরিতে প্রোডাক্টটা তৈরি হলো, প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন থেকে রিটেলের পরে হচ্ছে কি আপনার হ্যাঁ। আমরা যদি প্রত্যেকটা প্রসেসে আমরা সাস্টেনেবিলিটির কথা চিন্তা করি, যেমন ধরো ফর এক্সাম্পল আমার হচ্ছে কি ফ্যাক্টরি ফ্লোরে 3000 লাইট আছে, কথা হ্যাঁ। 3000 লাইটের মধ্যে আমি দেখলাম যে হিসাব করে যে আমি 3000 জায়গায় যদি আমি 1500ও দিই, অলমোস্ট কাছাকাছি লাইটই হয় এবং কাজ চলে যাচ্ছে। এই যে আমি 50% লাইট কমাই ফেললাম, তাহলে আমার কস্ট কাটিং হলো নাম্বার 1। নাম্বার 2, দেখা যাচ্ছে যে আমার হলো ওখানকার যে শ্রমিক আগে চলতেছিল, আমি যদি একটু এফিসিয়েন্ট মেশিন নিয়ে আসি আর একটু ডিজিটাইজ করি, তাহলে সেক্ষেত্রে শ্রমিক কমায় আমি ধরেন 2000 শ্রমিকে কাজ করতাম, সেখানে আমি 1000 শ্রমিকে আমি চালাতে পারবো, এবং প্রতিটা ফ্যাক্টরি করে, হ্যাঁ। সো এভাবে করে করে প্রত্যেকটা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটে আমরা যদি হচ্ছে কস্ট কন্ট্রোল করতে পারি, তাহলে ওভারঅল একটা ইম্প্যাক্ট হবে। কি কি ইম্প্যাক্ট হবে? একটা হচ্ছে রিটেল এন্ডে আমার যে প্রোডাক্টের কস্টটা ছিল আগে ধরুন 20 টাকা, এবং ধরুন ওই প্রোডাক্ট মার্কেটে সবাই হচ্ছে 20 টাকার আশেপাশে বিক্রি করে, 20-22 টাকা, সেটা আমি প্রবাবলি লেটস সে 18 টাকা সেল করতে পারবো। 18 টাকা সেল করতে পারবো উইথ প্রফিট, তাহলে একটা সিগনিফিকেন্ট মার্কেট অ্যাডভান্টেজ পেলাম। এটার পাশাপাশি শুধু প্রাইসিংই না, হ্যাঁ, এই যে আমি পুরো সিস্টেমটাকে এফিশিয়েন্ট করলাম, এফিশিয়েন্ট করার মাধ্যমে আমার কোম্পানির এবং ওই পার্টিকুলার প্রোডাক্টের লংজিভিটি বাড়ে যাবে, ঠিক আছে। কস্টকো সাবান এখনো ঠিক আছে এই বাংলাদেশের এই বাজারে, অন দ্য মেইন রিজন ইজ ওরা হচ্ছে কি কন্টিনিউয়াসলি এই কস্ট কাটিং এবং হচ্ছে কি এফিশিয়েন্সির দিকে ওরা হচ্ছে শুরু থেকেই ঝুঁকছে, এবং ওরা এমন প্রাইসে ওদের প্রোডাক্ট তৈরি করতে পারে, পৃথিবীর খুব কম কোম্পানি আছে যারা হচ্ছে কি এই প্রাইসে এই প্রোডাক্ট তৈরি করতে পারে। হ্যাঁ, সার্ভিসটা শুনে গ্লিসারিন, কারণ গ্লিসারিন সব প্রোডাকশন কস্ট অ্যাকচুয়ালি এক্সপেন্সিভ। হ্যাঁ, এটার মেইন কারণটা হচ্ছে এটার যে র মেটেরিয়াল গ্লিসারিন, এই র মেটেরিয়াল ইটসেলফ ইজ ভেরি এক্সপেন্সিভ। এটা পেট্রোল থেকে আসে এবং এটাকে প্রসেস করে অনেক রিফাইন করে হচ্ছে কি মানুষকে হচ্ছে মানুষ এটা ব্যবহার করতে পারে। পেট্রোলিয়াম জেলির নাম শুনছেন না? পেট্রোলিয়াম ফেমাস, পেট্রোলিয়াম থেকে আসে, হ্যাঁ, ওই সেম সিমিলার প্রোডাক্ট। আচ্ছা, এরপরে দেখবো হচ্ছে স্ট্র্যাটেজিস ফর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। আচ্ছা, কি কি স্ট্র্যাটেজিস আমরা নিতে পারি আমাদের অর্গানাইজেশনে, যেখানে হচ্ছে আমরা আমাদের বিজনেসটা হচ্ছে এনভায়রনমেন্টাল সাস্টেনেবল হবে। ফার্স্ট অফ অল পজিশন, আপনাকে বলছিলাম একটু শুরু থেকে বলছিলাম যে ইউজুয়ালি ছোট বিজনেস এই সাস্টেনেবিলিটি যে কোনো ধরনের ইনোভেশনকে থ্রেট হিসেবে ধরে। থ্রেট কেন? কারণ নতুন কোনো কিছু করতে গেলে খরচার প্রয়োজন হয়, এবং এটাও বুঝতে হবে যে এই সাস্টেনেবিলিটি অ্যাপ্রোচ ছোটখাটো কোম্পানির জন্য, এটা বিগার বিজনেসের জন্য। ছোটখাটো কোম্পানি শুরু থেকে কস্ট কাটিং এর অ্যাপ্রোচ নিতে পারে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তারা হাতে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ বাজেট আসতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এগুলা ইমপ্লিমেন্ট করতে পারবে না। তবে এটা কি কারণে অ্যাডভান্টেজ দেবে দেখেন, আপনি যদি ধরেন সবাই এক ধরনের কাজ করতেছে, আপনি যদি একটা ডিফারেন্ট কোনো কিছু করেন, অটোমেটিক্যালি আপনি হচ্ছে কি ওই পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে লিডার হয়ে যাবেন। গ্রামীণ ফোন কেন লিডার? বিকজ দে হ্যাভ দ্য বেস্ট নেটওয়ার্ক, রাইট? তারপরে হচ্ছে যে কথা আপনার ম্যাজিক টুথপালের নাম শুনছেন? বাংলাদেশের ফার্স্ট অফ অল মার্কেটটা অনেক বড়, আমরা জানি না, বিশাল বড় মার্কেট, হ্যাঁ, কয়েক হাজার কোটি টাকা মতো টার্ন ওভার, ঠিক আছে, অ্যানুয়ালি। এবং কেন ওরা প্রিমিয়ার এবং কেন ওরা বিগেস্ট প্লেয়ার? বিকজ ওরা এমন একটা প্রোডাক্ট এমন একটা মার্কেটে প্লেস করছে যে এখানে কোনো প্লেয়ারই ছিল না। ওরা হচ্ছে কি যারা চাইনিজ আপনাদের এই মার্কেট, এই টার্গেট মার্কেট থেকে ওরা হচ্ছে রিজার্ভ করছে, এটা তো বিশাল বড় মার্কেট, হ্যাঁ। সো এই যে ওরা স্ট্র্যাটেজিটা নিল, হ্যাঁ, স্ট্র্যাটেজি নিয়ে ওরা হচ্ছে মার্কেট লিডার হলো, এটার মাধ্যমে ওরা হচ্ছে কি ওই মার্কেট গ্রো করে ফেলবে এবং এমন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাইছে এবং এমন টাকা পয়সা আর্ন করছে যে এই মার্কেটে আর কেউ কম্পিট করতে পারে। টেস্টুডেন্ট ট্রাই করছে,
তারপর হচ্ছে কি কোলগেট ট্রাই করছে, অনেক বড় বড় ব্র্যান্ড ট্রাই করছে, কিন্তু কেউ হচ্ছে কি ম্যাজিকের মতো হচ্ছে কি ইয়ে করবে ফর্মুলা কিন্তু একই। হতে পারে ওদের প্রোডাক্ট বেটার, কিন্তু বাংলাদেশে ম্যাজিক চলে। হ্যাঁ, মার্কেটিং কমিউনিকেশন ভালো ছিল, প্রোডাক্ট প্লেসমেন্ট ভালো ছিল, প্রোডাক্টের কোয়ালিটি ভালো ছিল, এবং যাদের জন্য তৈরি তাদের যে নিডটা সেটা ফুলফিল করতে পারছে 100%। আচ্ছা, প্রফিটেবিলিটির দিকে যদি তাকাই, এই যে সাস্টেনেবিলিটির কয়েকটা ফ্যাক্টর আছে। একটা হচ্ছে গিয়ে নাম্বার ওয়ান, প্রোডাক্ট প্রফিটেবল হতে হবে, মানে প্রফিট আর্ন করতে হবে, প্রসেসের মাধ্যমে। দ্বিতীয় হচ্ছে গিয়ে হলো এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হতে হবে। তৃতীয় হচ্ছে পিপল ওরিয়েন্টেড হতে হবে। আপনি যদি ম্যাজিক টুথ পাউডারের দিকে তাকান কিংবা হচ্ছে কসকো সাবানের দিকে তাকান, এই তিনটা ফ্যাক্টরই আছে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, প্রফিট মেকিং, পিপল ওরিয়েন্টেড। আপনি যে কোনো বিজনেস প্রসেসে এই তিনটে এলিমেন্ট যদি নিয়ে আসতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই সর্বপ্রথম যে ইম্প্যাক্ট হবে সেটা হচ্ছে আপনার প্রফিট বাড়বে। ঠিক আছে? আর এনভায়রনমেন্টালিস্ট স্ট্র্যাটেজিস, এখানে হচ্ছে কি দুইটা জিনিস, দুইটা ফ্যাক্টর আছে, একটা হচ্ছে এনভায়রনমেন্ট, একটা হচ্ছে রিলিজন। হ্যাঁ, এই দুটো নিয়ে একটা সমাজের একটা বড় অংশ ইম্প্যাক্টেড হয়। ঠিক আছে? সমাজের একটা অংশ হচ্ছে কি এনভায়রনমেন্টের খুবই কনসার্ন। যখন দেখবে যে সিমিলার দুটো প্রোডাক্ট, একটা হচ্ছে কি এনভায়রনমেন্টের ক্ষতি করতেছে, আর একটা প্রোডাক্টের প্রোডাকশনে এনভায়রনমেন্টের ক্ষতি তেমন হচ্ছে না, সাধারণ মানুষের সাইকোলজি কাজ করবে যে ওই প্রোডাক্টটা নিয়ে যেটা হচ্ছে এনভায়রনমেন্টালি সাউন্ড। প্লাস কেউ যদি রিলিজিয়ানটাকে ইউজ করে তার মার্কেটিং কমিউনিকেশনে, হ্যাঁ, তাহলে তারা হচ্ছে কি, এবং সেই রিলিজিয়ানটা যদি ম্যাস পিপলের হয়, তাহলে হচ্ছে তাদের একটা সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট থাকবে। আপনার হালাল সাবার নাম শুনছেন? ব্র্যান্ডের নাম বলুন তো। স্যার আপনাদের অনেক পড়াশোনা হলে একটু টুকার খোলা থাকতে হবে। এটা কিন্তু মানে ফার্স্ট অফ অল একটা সাবান হালাল কিভাবে হবে বলতো, এটা জিনিসটা জানেন মানে কিভাবে হালাল চর্বি ফ্রি, চর্বি লাগে, মানে সাবানের মধ্যে চর্বি প্রয়োজন, শুকরের চর্বিটা দেবে। এক্স্যাক্টলি, খুব সিম্পল একটা জিনিস কিন্তু। হ্যাঁ, এবং হচ্ছে পৃথিবীতে এই সাবান তৈরির যে ইয়েগুলো বেশ কিছু ধরনের ফ্যাট থেকে তৈরি হয়। ওয়ান অফ দ্য চিপেস্ট অ্যাভেলেবল ফ্যাট হচ্ছে গিয়ে হলো ওই শুকরের চর্বি, অনেক চিপে পাওয়া যায়, রাশিয়া থেকে আসে, আমেরিকা থেকে আসে। হ্যাঁ, তো ওদের কমিউনিকেশনের ইয়াটাই ছিল, ওরা যখন প্রথমে নিয়ে আসছে ওদের কিন্তু ওই ইয়া থেকে আনে নাই যে হচ্ছে কি আমি হচ্ছে কি আমাদের মানুষকে হচ্ছে কি ইয়া খাওয়া, মানে হারাম জিনিস খাওয়া, ওই চিন্তা থেকে কিন্তু তৈরি করে। কিন্তু ওদের থট প্রসেসটা ছিল এরকম যে শুকরের চর্বি দিয়ে আমি সাবান বানাবো, সেটা আমি বাংলাদেশের মানুষ ইউজ করবো, এটা কেমন দেখে? তার থেকে একটু মোর এক্সপেন্সিভ অপশনে যাই, যেখানে আমি মোর এক্সপেন্সিভ অপশনে যাই, আমি অন্য অ্যানিমাল ফ্যাট ইউজ করি। হ্যাঁ, তো যখন ওরা অ্যারোমেটিক প্রথমে লঞ্চ করে তখন দেখলো যে ওরা হচ্ছে সেরকম রেসপন্স পাচ্ছে না, তো ওরা একটা মার্কেটিং এজেন্সিকে হেল্প করে, হায়ার করে, হ্যাঁ, তো ওদেরকে হায়ার করে বলে যে আমরা কীভাবে প্রোডাক্টকে মার্কেট করতে পারি, এই এত ভালো প্রোডাক্ট নিয়ে এসছে আমি, তো কাউকে ফায়দা হচ্ছে। তো ওরা অনেক গবেষণা করে দেখলো যে মানুষের, আমাদের এখানে মেজরিটি মুসলিম। হ্যাঁ, সো অনেকগুলো সেন্টিমেন্ট নিয়ে খেলা যায়, বাংলাদেশের সেন্টিমেন্ট, বাঙালি সেন্টিমেন্ট, মুক্তিযুদ্ধের চেতনা, অনেকগুলো তো আমাদের সেন্টিমেন্টের তো সেন্টিমেন্টাল আছে। হ্যাঁ, কিন্তু কোন সেন্টিমেন্টটা হচ্ছে গিয়ে সব কিছুর উপরে, তো ওরা গবেষণা করে দেখলো যে মানুষের ধর্মীয় সেন্টিমেন্টটা সবচেয়ে বড়। হ্যাঁ, তো ঠিক আছে, আবার হচ্ছে গিয়ে ধর্মীয় সেন্টিমেন্ট আপনি করে, এটা হচ্ছে কি মিউচুয়ালি আবার কনফ্লিক্টিং হতে পারে। এমন কোনো কমিউনিকেশন করা যাবে না সে যে কমিউনিকেশনে অন্য ধর্মের মানুষ মানে হচ্ছে গিয়ে হলো স্ট্যান্ড আউট ফিল করে, তাই না? তো গবেষণা করে দেখবো আচ্ছা এই প্রোডাক্টটা, এই পার্টিকুলার প্রোডাক্টটা তো যেহেতু সুকম নাই, তার মানে তো আমরা এটাকে হালাল বলে চালাইতেই হবে। হালালে কিন্তু হচ্ছে কি অন্য ধরনের মানুষের প্রবলেম হবে। হ্যাঁ, এটা কিন্তু তাদের মিলিয়ে দেখে পড়তেছে। হ্যাঁ, আবার আমার যে টার্গেট অডিয়েন্স সাপ্লাই সার্ভ করতেছে, এই হালাল সোপ, এই ট্যাগটা ইউজ করার কারণে they became one of the highest selling soap company in the world. At that time beating Unilever and আরেকটা কোম্পানি, Unilever আর একটা বড় কোম্পানি, দুটা
গ্লোবাল সেলসকে ক্রস করে ফেলছিল, বাংলাদেশের সেলস সেট করে। এরকম কসকোর এরকম কাহিনী আছে। কসকো হচ্ছে এক সময় বিগেস্ট ছিল। তারা তো মার্কেট বেশি দিন করতে পারবে না, অটোমেটিক আসলো, বেশ কিছু ভালো একটা ক্লিক করলো, ব্যবসা করলো, চলে যাবে। না, প্রোডাক্ট লাইফ সাইকেল বাড়ানোর জন্য স্যার অনেক ঠিক আছে। আসলে কন্টিনিউয়াস রিসার্চে থাকতে হয়, কন্টিনিউয়াসলি হচ্ছে কি আপনার পাবলিককে হচ্ছে কি বেটার জিনিস দিতে হবে। সেটা ঠিক আছে, যেমন নাবিস্কো খুব ভালো কোম্পানি আমরা জানি, হ্যাঁ, কিন্তু নাবিস্কোর এক্সিস্টেন্স কোথায়? বাণিজ্য মেলায় শুধু। সেটা ঠিক আছে, কিন্তু মনে করেন কোকাকোলা একটা ড্রিঙ্কস, আর কোকাকোলা এই ড্রিঙ্কস বছর পর বছর সারা দুনিয়ায় ব্যস্ত, ওরা এমন কি ড্রিঙ্কস করছে? মার্কেটিং কমিউনিকেশন, কোকাকোলা হ্যাজ দ্য বেস্ট মার্কেটিং এজেন্সি ইন দ্য ওয়ার্ল্ড, অগলিভি। ওরা মার্কেটিং কমিউনিকেশন বস। এই যে কোক স্টুডিও চলতেছে, তারপরে হচ্ছে নানা পৃথিবীর মানে বিশ্বের মধ্যে অনেক কোম্পানি চালায় 24 আওয়ার্স। ওদের মার্কেটিং বাজেট হচ্ছে গিয়ে কত অ্যানুয়ালি, খুব একটা রিডিকুলাসলি বিগ নাম্বার, অন দ্য বিগেস্ট, মানে ওই বাজেট একটা দেশ চলতে পারে এরকম বাজেট। এই কমিউনিকেশনের মাধ্যমেই হচ্ছে করে ঠিক আছে, এই মার্কেটিংয়ের জন্য। মানে আপনার প্রোডাক্ট ভালো হইতেই পারে, বাট ওইটা মানুষের তো জানতে হবে। আর শুধু মানুষের জানলেই হবে না, কিছু কিছু প্রোডাক্টের ইনোভেশনেরও দরকার আছে। যেমন হচ্ছে কি এই ইউনিলিভার যে কাজটা করছে, ওরা হচ্ছে কি ওদের কোনো সাকসেসফুল প্রোডাক্ট ছিল, লাক্স ছিল, ডাভ ছিল, আর হচ্ছে কি ফ্রেশ যে একটা ইয়ে ছিল, স্প্রিং ফ্রেশ নাকি যে এরকম একটা নাম ছিল। এই কটা সাকসেসফুল প্রোডাক্ট। ওরা দেখলো যে এখন প্রচুর নতুন ব্র্যান্ড যখন আসা শুরু করছে, তখন ওদের প্রোডাক্টগুলো টিকে থাকে। ওরা তখন চেষ্টা করলো হচ্ছে কি ব্র্যান্ড এক্সটেনশন করার জন্য। ব্র্যান্ড এক্সটেনশন কি? এক প্রোডাক্টের অনেকগুলো ভ্যারিয়েশন, ঠিক আছে, বাসা বানা হচ্ছে এই ফ্লেভার, ওই ফ্লেভার, সেই ফ্লেভার, হ্যাঁ। এর পাশাপাশি হচ্ছে ওরা হচ্ছে কি নতুন নতুন যেই দেশে ওরা কমিউনিকেট করছে, ওই দেশের আপরাইজিং স্টার্টারকে নিয়ে শুরু কমিউনিকেশনের, যাতে হচ্ছে ইয়াঙ্গার অডিয়েন্সকে তারা হচ্ছে কি টার্গেট করতে পারে। ইয়াঙ্গার অডিয়েন্স টার্গেটের কারণটা কি? কারণ হচ্ছে কি আমার তো আগের জেনারেশন খাওয়ানো হয়ে গেছে, আমার মতো করে এই জেনারেশন এবং পরবর্তী জেনারেশন খাওয়া, ঠিক আছে। যেই কারণে কস্ট সামান আমরা এত বেশি দেখি না, ইটস মেইনলি বিকজ হচ্ছে কি কমিউনিকেশন এত হয়। কিন্তু ইট ইজ ওয়ান অফ দ্য ফিউ এক্সাম্পলস ইন দ্য ওয়ার্ল্ড যেখানে ট্রুলি কোয়ালিটি দিয়ে এই প্রোডাক্ট এখন ঠিক আছে ভালো। এটা হাই খুব আপনি যদি ইউজ করছেন, আপনি জানেন খাবারটা কত ভালো করে, আমি ইউজ করছি, হ্যাঁ, আমি আজকেও কিনবো যাই। যেটা একটা প্রবলেম আছে, এটা সব জায়গায় পাওয়া যায় না। হ্যাঁ, ওটা ডিস্ট্রিবিউশন চ্যানেল ছোট, কারণ হচ্ছে কি ধরেন মানে ইউনিলিভারে ওদের হচ্ছে গিয়ে মনে হয় ডিস্ট্রিবিউশন হাউস মনে হয় বাংলাদেশের প্রায় হলো 60টা, ঠিক আছে। ওরা রুট লেভেলের মানুষ পর্যন্ত ডিস্ট্রিবিউশন করে, ছোট ছোট স্যাশে করছে, অনেক কিছু করছে। ওদের প্রোডাক্ট ভ্যারিয়েশন অনেক ধরনের, কস্ট সাধারণত একই, কোনো ভ্যারিয়েশনের কিছু নেই। হ্যাঁ, ওইটাকে বলছে ওদের অন্যান্য অনেক ব্যবসা আছে, হ্যাঁ, ওটাতে ওরা ইভেন কি এখন হচ্ছে কি ওরকম প্রফিট বের করে না কস্ট না। কোহিনুর কেমিক্যাল মানে ওয়ান অফ আওয়ার ডাইরেক্টর, আচ্ছা ডাইরেক্টর। আচ্ছা আচ্ছা, কিন্তু এই কস্ট রিলিজটা কস্ট ব্র্যান্ডটা দিয়ে ওটা কিন্তু খুব একটা ওরা হচ্ছে গিয়ে একটা ক্যাশ পাওয়ার হয়ে গেছে, এটা হচ্ছে কি টাকা আসছে বা হচ্ছে গিয়ে ওরা মার্কেট শেয়ার গ্র্যাব করতে পারতেছে না ওরকম আগে করে, কিন্তু যেহেতু ইট হ্যাজ আ সার্টেন মার্কেট এবং কনফিডেন্স একটা প্রোডাক্ট যে আপনার তিনবার কমেন, হ্যাঁ, এটাও এক সময় একটা আইকনিক প্রোডাক্ট। ওরা যেগুলোই ছাড়ছে সব করে হচ্ছে আইকনিক। এই এখন এই প্রোডাক্টটা ভালো, হ্যাঁ, এই প্রোডাক্টটার কম্পিটিটর বাজারে নাই। তাই অনেক বিদেশি প্রোডাক্ট আছে অনেক ভালো, কিন্তু এই প্রোডাক্টটা আসলেও ভালো, যারা ইউজ করে অন্য প্রোডাক্ট ইউজ করবে না। অবশ্যই অবশ্যই ভালো জিনিসের তো একটা কদর আছে, কিন্তু এখনকার জমানায় যেটা হয়ে গেছে কি এত ইনফরমেশন আসতেছে, জানি না আমাদের ইনফরমেশনের সমুদ্রের ভিতরে আছে। এখন আমাদেরকে কন্টিনিউয়াস রিমাইন্ডার না দিলে আমরা ভুলে যাই, বারবার না বলা আমরা যদি কন্টিনিউয়াস রিমাইন্ডারের ভিতরে না থাকি, আমরা হচ্ছে গিয়ে সেই প্রোডাক্টের